দর্শক স্বাগত এমএলএম জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। দর্শক, বরাবরের মতোই মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং নিয়ে নানা বিষয় নিয়ে আমরা কথা বলি অনুষ্ঠানে। দর্শক মনে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত খোলামেলা এই আলোচনা। আজ আমরা সেই আলোচনায় আবারও ফিরবো, তবে প্রতিদিনের মতোই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করেছি, হয়তো কিছু কিছু বিষয় আগের আলোচনাগুলোতে এসেছে, তবে গণমাধ্যমে কিছু খবর আসার প্রেক্ষিতে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়তো জরুরি হয়ে উঠবে। সেই প্রশ্নগুলি আমরা করবো বা জানার চেষ্টা করব। অনুষ্ঠানে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং এর বাংলাদেশের এই ব্যবসাটির বা এই প্রত্যয়টির অন্যতম জনক হিসেবে আমরা যাকে জানি, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে স্বাগত জানাই আলোচনায়। আমরা শুরু করছি এই প্রশ্ন দিয়ে যে তদন্ত চলছে, এনবিআর যে তদন্তটি করছে, সেখান থেকে বলা হচ্ছে 100 কোটি টাকা কর ফাঁকির তারা তথ্য পেয়েছে ডেস্টিনির বিরুদ্ধে। তো এই তথ্যটি কিভাবে আসলো? আমার প্রথম জবাব হচ্ছে, এই যে 100 কোটি টাকা করের যে ফাঁকি পাওয়া গেছে, এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ এনবিআর থেকে পাইনি। আশা করছি পাবো, তার পাওয়ার আগেই গণমাধ্যমে দেখছি। তাই আমি যদি সুনির্দিষ্ট অভিযোগটি দেখতাম, তাহলে সে অভিযোগের হিসাবে আমি জবাব দিতে পারতাম। তো আমি যেহেতু এনবিআর থেকে কোনো অভিযোগ আমরা পাইনি, গণমাধ্যমে এসেছে, আমি ওটারই উত্তর দিচ্ছি। আমার এখনো বক্তব্য হচ্ছে, কর প্রদান করা কিন্তু কোনো ব্যবসায়ীর নিজস্ব এখতিয়ারের মধ্যে থাকে না। এইটা একটি প্রতিষ্ঠান থাকে, চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি, বাংলাদেশে যত প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের কিন্তু কোনো না কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্টিং কোম্পানির সাথে চুক্তি থাকে, এবং এটা নির্ধারণ হয় অ্যানুয়াল বার্ষিক কি বলে বার্ষিক আপনার ইয়েতে, যেটা হয়, যেটা বলে অ্যানুয়াল রিটার্ন, বা আমরা যেটাকে বলি এজিএফ, অ্যানুয়াল জেনারেল মিটিং। সেইখানে কিন্তু নির্ধারিত হয় যে কাকে দিয়ে অডিট করা হবে আগামী বছর। সেই হিসেবে আমরা বর্তমানে যারা আমাদের ইয়ে করে থাকেন, খান এবং চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, করের হিসাব, কর প্রদান করার যত কাজ আছে, এটা ওই চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম প্লাস এনবিআর এর কিছু নির্দিষ্ট লোক একসাথে বসে এই বড় বড় কোম্পানিগুলোর কত টাকা কর দিতে হবে এটা নির্ধারণ করে। সুতরাং আমি মনে করি প্রথম জবাব হচ্ছে, কোনো ব্যবসায়ী, কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয় এই কথা নিশ্চিত করে বলা যে তার অজান্তে কিছু যদি ভুল হয়ে থাকে, সে আসলে কতটুকু দেখা ছিল। এখন আমি বলি, আমি যখন আজকে সকালে এই গণমাধ্যমে নিউজটি দেখেছি, আমি সাথে সাথে খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং থেকে লোক কল করেছি, তারা আমার সাথে দেখা করেছে। এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা তারা আমাকে এখন নিশ্চিত করছে যে আমরা আপনাকে যেভাবে কর সাবমিশন করেছি, প্রদান করেছি, এর মধ্যে আমাদের ক্লেম হচ্ছে কোনো ভুল নেই, আপনারা আমাদের দৃষ্টিতে কোনো কর প্রদানে ফাঁকি দেন নাই। তা আমি বললাম কি, আপনি কি তাহলে আমাকে এই মর্মে একটি চিঠি দিতে পারেন আপনার ফার্ম থেকে? ওনারা বলছেন আগামীকালে দিবেন। তো আগামীকাল ওনারা আমাকে কর প্রদান করা হয়েছে ঠিক মতো এই মর্মে যখন সার্টিফিকেশন দেবেন, তখন আমি ওনাদেরকে নিয়ে এনবিআর এর কাছে যাবো। তো দেখেন, আমার এই যে যারা আমার পক্ষ থেকে কর দিয়ে থাকে, তাদের এই হচ্ছে ভাষ্য। এবার আপনারা ওনাদের সাথে কথা বলেন, আমি চুপচাপ শুনবো। কারণ আমার কথা হচ্ছে, কর দেয়া এবং ফাঁকি দেয়া কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নয়। এনবিআর তদন্ত দল যে তথ্যটি নিয়েছে, এটা কি আপনাদের কম্পিউটার থেকে নিয়েছে নাকি খান আইভান দিয়েছে? ওখান থেকে দিয়েছে, সব মিক্স আপ করে। তাহলে এই ফারাকটা বা পার্থক্যটা কেন? এই ফারাকটা যে পেয়েছে, ওনারা তো আমাদেরকে বলেনি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনারা আমাদেরকে ডাকছেন না কেন? ডেকে বললেই তো হয় যে আপনাদের কাছে 100 কোটি টাকা পাওনা, এই বিষয়ে আপনাদের বা আপনাদের খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের জবাব কি বলেন? তখন ওনারা জবাব দিবে। জবাব দিতে ব্যর্থ হলে ওনাদের কথা টিকে যাবে, জবাব দিতে পারলে একটা সমঝোতা আসবে। আমার কথা হচ্ছে, আমরা কর ফাঁকি দেওয়ার প্রশ্ন আসবে কেন যেখানে কোনো ব্যক্তি এটাকে দেয় না, একটা প্রতিষ্ঠান এটাকে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়। এই ধরনের যে ভুল বোঝাবুঝিটা, দেয়া নেয়া, পাওয়া না পাওয়ার বিষয়টা আপনারা বলছেন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দেন। হ্যাঁ, প্রতিষ্ঠানটা প্রসিডিউর মেনটেন করে দেয় এবং আপনাদের কাছ থেকে তারা তথ্য নিয়েছে। তো আসলে কর দেওয়ার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন ধরনের দুর্বলতা, ব্লান্ডার, সিস্টেমগত জটিলতা এগুলো একটা জায়গায় ইয়ে হতে পারে। যেমন মনে করেন, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যারা আপনার ইয়ে পেয়ে থাকে, আপনার মুনাফা পেয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি প্রফিট। দেখবেন আপনি আমাদের এখানে কতগুলো স্টেজ আছে, যে একটা পর্যায়ে তাকে বলা হয় প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর।
আমরা যে লভ্যাংশটা দেই, এটা আমি কিন্তু বাংলায় বলছি লভ্যাংশ, এটা অ্যাকচুয়ালি প্রফিট। কারণ এরা কেউ আমাদের ব্রোকার না, এরা আমাদের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনারকে যখন টাকা দেওয়া হয় তখন এটাকে বলা হয় প্রফিট। একজন আননোন লোককে যখন কোনো কিছু সেল করার জন্য দেওয়া হয় তখন এটাকে আপনি ব্রোকারেজ বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। টার্ম ইউজ করার উপরে কিন্তু ট্যাক্সের কোনো ভেরিয়েশন থাকতে পারে আমার ধারণা, আমি ট্যাক্সের দক্ষ লোক নেই। হতে পারে যে ব্রোকারেজ লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, কমিশন লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, প্রফিট লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, ইনসেন্টিভ লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন। ইট কুড বি হ্যাপেন, আমি জানি না, আমার দেখতে হবে, এখন যারা কর এক্সপার্ট আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বাট আমরা বরাবর যেটা দিয়ে থাকি সেটা কিন্তু আমরা আসলে তাদেরকে এই ব্যবসায়িক লাভটাই দিয়ে থাকি, তাই তারাও এন্টারপ্রেনার। যারা আমাদের থেকে প্রফিটটা নেয় তারা কিন্তু অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার। তারা কিনছে আমাদের থেকে, প্রফিট নিচ্ছে, প্রফিট আমরা আবার শেয়ার করি। যেহেতু তারা আমাদের সাথে প্রফিট শেয়ার করে, একটা সময় তাদের পদবি হয়ে যায় প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সংখ্যাগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হতেই পারে। সেই নিরিখে যেটি জিজ্ঞেস করবো আপনাকে, 32 কোটি টাকা ভ্যাট ফাঁকির কথা এসছে, খান আয়ুবান চার্টারকে কি আপনারা বলেছেন যে ফিগারটা দেখানো হচ্ছে এটি কতটা এর মধ্যে? ওনারা আগামীকাল বলবেন, ওনারা আমার সাথে কনসার্ন দিয়েছেন, ওনারা আবার বসবেন আমাদের সাথে, আমাদের অ্যাকাউন্ট ডিপিটিশনের সাথে বসবেন, বসে ওনারা দেখবেন যে কোথায় এই জিনিসটা মিসিং হলো। যদি ওনারা দেখেন মিসিং হয়নি তখন ওনারা এনবিআর যাবেন, এনবিআর গিয়ে এনবিআর এর কাছে জানতে চাইবেন যে আপনারা যে ফাইন্ডিংস আছে দেন, এটাকে ব্যাচিং করবে বলে ওয়াদা করেছেন কালকে আমাদের সাথে। কিন্তু আমি আবারও বলবো, এগুলো কিন্তু কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এই কাজগুলো করে না, তারা একটা প্রতিষ্ঠানকে হায়ার করে, তাদেরকে পে করা হয় এটার জন্য। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু এনশিওর যে ক্লেমটা আসছে এটা কতটুকু সত্যি। কারণ আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা বলছেন যে ভ্যাট ট্যাক্স দিয়েছেন অ্যাকর্ডিং টু মাই ফার্ম, আর এনবিআর বলছে যে এত বড় একটা এনবিআর কিন্তু আমাদের বোঝাবুঝিটা আপনি যে বলছেন এনবিআর বলছে, এটা কিন্তু গণমাধ্যমে এসেছে। আমি কি করে এস্টাবলিশ করবো এনবিআর বলেছে? কারণ এনবিআর তো আমার কাছে কোনো চিঠি পাঠায়নি। তাহলে গণমাধ্যমে যেটা আসছে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না এনবিআর থেকে একটা রিটেন ফরম্যাটে কমপ্লেইন আসবে। আমরা ধরে নিচ্ছি আনুমানিক যে গণমাধ্যমের কথাটার মধ্যে সত্যতা আছে, সেই হিসেবে আলোচনা করা যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এনবিআর আমাদেরকে লিখিত না পাঠাবেন আমরা নিশ্চিত বলবো না যে ওনারা এটা কমপ্লেইন করেছেন বা ক্লেম করেছেন। আপনারা অপেক্ষা করছেন? আমরা অপেক্ষা করছি ওনাদের, আমরা আমাদেরকে ডাকবে, আমরা যাবো। তো আপনারা ভ্যাট কিভাবে পরিশোধ করেন? আমাদের সিস্টেম আছে, আমাদের সফটওয়্যার মধ্যে সিস্টেম করা আছে অ্যাপ্লিকেশনে। আপনি যখনই কোনো পণ্য আপনি বিপণন করবেন সাথে সাথে ভ্যাট অ্যাড হয়ে যায় অ্যাকর্ডিং টু দা আপনার প্রোডাক্ট। যেমন আপনি মনে করেন আমরা যখন করি পণ্য বাড়ি থেকে ইম্পোর্ট করি, ওটা তো ভ্যাট একবার যোগ হয়, আবার বিপণনের সময় আবার যোগ হয়, দুটো স্টেজে হয়। কিন্তু দুটো স্টেজে ভ্যাট যোগ হয়। আরেকটা হচ্ছে আপনার যখন লোকালি কেনা হয় বা প্রকিউর করা হয় সেখানে কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন করা হয়। সবকিছু কিন্তু একটা সফটওয়্যার মধ্যে কিন্তু সেট করা আছে। এখন যদি এমন হয় যে সত্যি সত্যি গড় পাওয়া গেছে, তাহলে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধরতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার সেটিং এর মধ্যে কোথাও গন্ডগোল করেছেন কিনা দেখুন। আমি কিন্তু সব সম্ভাবনার কথা বলছি, বাট আমাদের যারা আমরা মালিক পক্ষ, যারা আমরা এটা চালাই, আমাদের কোনো ব্যাড ইন্টেনশন নাই। উই ডোন্ট ওয়ান্ট টু চিট দেয়ার ট্যাক্স। যদি সিস্টেমে কোথাও যদি এরকম পাওয়া যায় যে আমাদের এমপ্লয়িরা স্টাফরা কাজ করতে গিয়ে ভুল করেছে, আমরা সবসময় বলে আসছি উই আর রেডি টু পে ইউ, দিয়ে দেবো। আমরা তো চলে যাচ্ছি না, বিকজ উই হ্যাভ টু ডু দিস বিজনেস। আয় ব্যয়ের বিবরণের মধ্যে গরমিল আমরা দিয়ে দেবো। গরমিল পাওয়া গেলে একটা নিয়ম আছে, আমি শুনেছি এরকম পাওয়া গেলে আপনাকে একটা চিঠি দিয়ে 30 দিন সময় দেওয়া হয় এর ভিতরে দেন। কারণ এটা প্রথম নয়, আমরাই প্রথম কোম্পানি নয়। প্রাইস ওয়াটার হাউসের অবস্থা কি হয়েছে, অনেকদিন পরে অডিটে টাকা ধরা পড়েছে, আমেরিকার স্ট্যান্ডার্ড কোম্পানি। তা আপনি বলতেছেন প্রাইস ওয়াটার হাউস একটা কারাপ্টেড কোম্পানি? নট, বিকজ তারা, আমার মনে হয় গসিপিংটা আপনারা পত্রিকা পড়েছেন, কিছু কিছু কোম্পানির কথা আমরা শুনছি, এর মধ্যে ইউনিপে টু ইউ এবং এই বইকে নিয়েও কথা হচ্ছে। তারপরে আরো একটি কম্পিউটার ফার্ম, যেটি কম্পিউটার ফার্মের নাম করে এই ধরনের ব্যবসার সাথে জড়িত হয়ে তাদের ব্যর্থতার কারণে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে এবং মানুষের মনে দানা বাঁচছে। এগুলোর উত্তরটা প্রয়োজন না। এটার কারণ হচ্ছে আমার জানা মতে ওরা কম্পিউটার অ্যাকাউন্টিং আদৌ ব্যবহার করে কিনা, আই হ্যাভ ডাউট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা যে বিজনেসের এথিক্স আছে, যে এথিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশন করে, এটাও আমার দেখতে হবে করে কিনা। কারণ আমি শুনেছি এই যে কয়েকটা কোম্পানির নাম বললেন আপনি, আমি শুনেছি তারা সরাসরি পণ্য বিতরণ করছে না, কিছু অংশ পণ্য, কিছু আবার তারা মানি গেম খেলছে, টাকার এগেনস্টে লাভ দিচ্ছে। এটা যদি তারা করে থাকে তাহলে অবশ্যই পাবলিক আপত্তি করবে, এটা করা উচিত না। কারণ সেই ক্ষেত্রে তাদেরকে কোম্পানি আলাদা করতে হবে। আপনার টাকার উপরে লভ্যাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রচলিত আইনের আওতায় বা কোঅপারেটিভের আওতায় আসতে হবে, আর প্রোডাক্ট কোম্পানিকে আলাদা করে ফেলতে হবে।
দুটাকে এক করা যাবে না। এই ময়ের সাথে আপনার সংশ্লিষ্টতা কতটুকু? আমার সাথে কোনো সংশ্লিষ্টতা নয়, আমি শুধু এইটুকু বলবো যে আমাদের এখানে কিছু ডিস্ট্রিবিউটর ছিলেন যারা এখানে ম্যাল প্র্যাকটিস করার কারণে প্রথম আমরা ওদেরকে শোকজ করেছি। শোকজ করার পরে তাদের থেকে আমরা কম্পেনসেশন চেয়েছি, কারণ আমাদের কিছু ডিস্ট্রিবিউটর আমাদেরকে কিছু ল্যান্ড কিনে দেবে এই মর্মে তারা কাজ করেছিল, এবং সেই ল্যান্ড কিনতে গিয়ে দেখা গেছে সেই ল্যান্ডের কিছু অংশ ল্যান্ডে আছে, কিছু অংশ পানিতে আছে। তখন তাদেরকে হচ্ছে না আমাদের ল্যান্ড এখানেই আছে, আর আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদের কথা হচ্ছে না আমরা পুরো ল্যান্ড বুঝে পাইনি, ওনাকে বলেন টাকা ফেরত দিতে। এটা নিয়ে আমাদের ম্যানেজমেন্টের সাথে তাদের একটা হওয়ার পর আমাদের বোর্ড মিটিং সিদ্ধান্ত হয়ে দেখা গেছে যে ওই ডিস্ট্রিবিউটরই দায়ী। তখন আমরা সেই ডিস্ট্রিবিউটরকে করি, সাসপেন্ড করি। প্রথম দীর্ঘদিন সাসপেন্ড ছিল এবং তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে তুমি টাকাটা দাও। যখন সে টাকা দিল না তখন আমরা তাকে আরো কড়াকড়ি দিলাম, চাপ সৃষ্টি করলাম। পরবর্তী পর্যায়ে দেখা গেছে সেই ডিস্ট্রিবিউটর এখানে টাকা পয়সা শোধ না করে সে গিয়ে আরেক জায়গায় এগুলো বলে একটা কোম্পানি করে সেখানে বিরাট এক পজিশন হাঁটিয়ে বসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তিটি একটি প্রতিষ্ঠানের সাথে টাকা প্রতারণা করে চলে গেল, মানুষ কি করে তাকে বিশ্বাস করবে যে ওখানে সে ঠিক মতো ব্যবসা করবে? তো এই মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং এর সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জড়িত হয়েছে তাদের সাকসেস রেটটা খুব কম, এবং বেশিরভাগ মানুষ এর সাথে গিয়ে খুব ভালো করতে পারছে না, প্রতারণার শিকার হচ্ছেন। সেই সকল কারণে এই প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার হার, আপনারা ডেস্টিনি আপনারা যেভাবে এগোচ্ছেন এটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এই যে নেতিবাচক একটি পরিস্থিতি, অন্যদের ব্যর্থতা আপনাদের উপরে এসে পড়ছে, এই যার কারণে এই প্রশ্নগুলো আপনাদেরকে মুখোমুখি হতে হচ্ছে, এই পরিস্থিতিটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি এভাবে বলবো, যারা আসলে স্বচ্ছ এমএলএম বিজনেস করতে চান তাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা ব্যবসায় নামার আগে ব্যবসার আগে একটা প্রজেক্ট প্রোফাইল করে আগে আপনি করেন, সোট অ্যানালাইসিস করেন, যেটাকে আমরা বলে থাকি SWOT, স্ট্রেংথ, অপরচুনিটি, উইক পয়েন্ট এন্ড থ্রেট। এগুলো অ্যানালাইসিস করে তারপরে মাঠে নামেন। আমি মনে করি ওইভাবে নামলে ওই সকল ব্যবসায় ব্যর্থতা হওয়ার চান্স খুবই কম। যেমন আমাদের কথা বলি, আমাদের কিন্তু সোট অ্যানালাইসিস করা হয় এবং সবসময় হয় আগে হচ্ছে আমরা এই অ্যানালাইসিস, ডেস্টিনি ট্রি প্লান্টেশন এবং এখন পর্যন্ত বিকৃত প্যাকেজ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরই ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এমএলএম জিজ্ঞাসা। কথা বলছি মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর নানা দিক নিয়ে। বিরতির আগে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে এই ব্যবসা, এই প্রক্রিয়া, ভ্যাট দেয়া, ট্যাক্স দেয়া এবং এই হিসাব আদান প্রদানের বিষয়টি কিভাবে আরো স্বচ্ছ রাখা যায়। সোজা হিসাব হচ্ছে আপনার কম্পিউটার সফটওয়্যারে বিল্ট ইন থাকতে হবে, এবং এনবিআর থেকে কেউ একজন এসে একবার চেক করবে যে ট্যাক্স কোডিং গুলো অ্যাজ পার দি প্রোডাক্ট ঠিক মতো সেট করা আছে কিনা, এরপর আর দরকার হবে না। আরেকটা আমি করতে পারি, সংযোগ করতে পারি এটার সাথে, কারণ আমার মনে হচ্ছে আমি ডেস্টিনিকে দিয়ে বলতে চাই, ডেস্টিনিকে দিয়ে কিন্তু একটা ইন্ট্রোডাকশন শুরু হয়েছে ট্যাক্সের মনিটরিং এর, এবং এই ধারাবাহিকতা থাকবে অনেক কোম্পানির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা থাকবে যে আমাদের কাছে ওনাদের আসার দরকার নাই, আমরা ওনাদের কাছে যাওয়ার দরকার নাই। যেহেতু পুরো ব্যাপারটা আইটি বেস, ইন্টারনেট বেস অ্যাকাউন্টিং, আমরা যদি এনবিআর কে লগ ইন ফ্যাসিলিটি দিয়ে দিই, যে ওনাদেরকে কয়েকটা লগ মাস্টার দিয়ে, 4-5টা লগ মাস্টার দিয়ে আপনারা আমাদের যে কোনো সময় রাউন্ড দি ক্লক আপনারা চেক করবেন কত ভ্যাট কালেকশন হয়েছে, কত ওনারা পেয়েছেন। এটা যদি সবসময় প্রতিনিয়ত মনিটরিং করে, আমি মনে করি এটা আরো বেশি ট্রান্সপারেন্ট। এমএলএম সম্ভব যে আসন্ন নীতিমালাগুলো, সেগুলো মনে হয় প্রযুক্তিক সুবিধা অবশ্যই থাকতে হবে। আমি মনে করি যে ডাইরেক্ট সেলিং আইনের প্রথম দিকে আসা উচিত যে কোনো কম্পিউটারাইজ সফটওয়্যার ছাড়া কোনো ব্যক্তিকে ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে দেওয়া যাবে না। আমরা একটু ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলতে চাই। 2000 লিমিটেড যে 32 কোটি টাকার কথা বলা হচ্ছে, এখানে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের 73 কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। তো এই ট্রি প্লান্টেশনের বিষয়ে আপনি আমাকে বলবেন যে এত বড় একটি আমার এখনো বিশ্বাস দেয়ার ইজ সাম মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি এটা সরাসরি এটাই বলবো, কালকে যেহেতু খান রাইবান চার্টার্ড অ্যাকাউন্টিং আসছে, ওনাদের সাথে বসার পরে আগামীকালের যে টক শো হবে, আমি চেষ্টা করবো সেখানে এই প্রশ্নটার উত্তর একদম সঠিকভাবে দিতে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে আমাদের কর মিস হয়েছে। বাকি তো দূরের কথা, মানে দেয়াতে মিস হয়েছে, তারা কনভিন্স না। আমি আপনাকে একটা তথ্য পড়ে শোনাতে চাই, এরপর আমি এর সামারি উত্তর চাইবো। বলা হচ্ছে যে এ পর্যন্ত 6293 একর জমিতে ট্রি প্লান্টেশন করা হয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে 94 লাখ গাছ লাগানো হয়েছে। এটা ট্রি প্লান্টেশনেরই দাবি। ডেস্টিনি ট্রি প্লান্টেশনের প্রতি 10টি গাছের বিপরীতে 6000 করে টাকা নেওয়া হয়েছে গ্রাহকের কাছ থেকে। সেই হিসাবে
564 কোটি টাকা ডেস্টিনি ট্রি প্লান্টেশন আয় করেছে বলে অভিযোগ। এখানে একটা ভুল হিসাব আছে। প্রথম কথা হচ্ছে যে 10টি গাছ 6,000 টাকা যেটা বিতরণ করা হয়েছে এটা 2006 সালে শুরু হয় এবং প্যাকেজের নাম হচ্ছে গোল্ডেন প্যাকেজ। এইখানে কম বেশি 58,000 কাস্টমারের কাছে এটাকে প্রমোট করা হয় এবং সবগুলোই কিন্তু আপনার একদিনে বেঁচে হয়নি, কারণ শুরু করেছি 2006, 7ও বিক্রি হচ্ছে, 8ও বিক্রি হচ্ছে, কিন্তু 2006 যারা আর্লি স্টেজে খরিদ করেছে এবং 11,000 প্লাস লোককে এই 30 সেপ্টেম্বরের মধ্যে 22 কোটি টাকার মতো আপনার মুনাফা দিতে হবে। এ পর্যন্ত বিক্রিত প্যাকেজের সংখ্যা কত? এই পর্যন্ত বিক্রিত প্যাকেজের সংখ্যা 11 লাখের উপর হবে। 58,000 প্যাকেজের কথা, শুধু একটি প্যাকেজ যেটা 6,000 টাকা দাম, যেটা বলা হয়েছে সব 6,000 টাকা নয়। আমাদের এখানে 5,000 আছে, 6,000 আছে, 10,000 আছে, 3 ধরনের প্যাকেজ ছিল এবং ইভেন পাউলিনিয়া ছিল 7.5, আবার 8.5। আমরা জানি 11,000 ক্লায়েন্টকে 30 সেপ্টেম্বরের মধ্যে একটি বড় অঙ্ক রিটার্ন। যারা 6,000 টাকার প্যাকেজটা কিনেছিল 10টি গাছ 6 বছর বয়সী, ওই 10টি গাছ কিন্তু ছিল 6 বছর বয়সী, অলরেডি 6 ইয়ার্স। আমরা ওটাকে বিক্রি করেছি মাত্র, মানে গায়ে দাম ছিল 8,000 টাকা, যেহেতু আমরা তাদেরকে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়েছি তাই এখানে 6,000 টাকা বলা হচ্ছে। এই তথ্যটা ঠিক আছে, 6,000 টাকায় তারা খরিদ করেছে। তাহলে 30 জুনের মধ্যে আপনাকে 30 সেপ্টেম্বরের মধ্যে জুন এটা ম্যাচিউর হবে। কত টাকা পে করতে হচ্ছে? 22 কোটি প্লাস, 22 কোটি প্লাস দিতে হবে এই বছরের মধ্যে। আপনারা কি প্রস্তুত? আমরা এর চেয়ে বেশি প্রস্তুত, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা ট্রি প্ল্যান্টেশন কোম্পানি যে সমস্ত সম্পত্তি কিনেছে এগুলোরও যদি আপনার ভ্যালু অ্যাড করা হয়, আমাদের লায়াবিলিটি অত নাই যত আমাদের সম্পদ বা ইয়ে আছে, প্রবৃত্তি আছে। আপনাদের কিছু কিছু ব্যাংকে অধিক লেনদেন হয়েছে, যেগুলো এই নির্দিষ্ট যে ব্যবসা তাছাড়াও ভিন্ন অর্থ, অনেক অর্থের লেনদেনের কথা বলা হচ্ছে। এটা হতে পারে, প্রচুর লেনদেন হয়েছে। আমি তো বললাম আমাদের এখানে এমনও হয়েছে মিনিটে 40 জন কাস্টমার লেনদেন করেছে, মিনিটে। পরিচালকদের অ্যাকাউন্টেও তো এই অধিক পরিমাণ অর্থের কথা। এটা সম্ভব না, পরিচালকদের অ্যাকাউন্টে অধিক পরিমাণ যেটা বলা হচ্ছে, কারণ আপনাকে বুঝতে হবে আগে পরিচালকেরা গত 2009, 10, 11 এই 3 বছরে ভালো মুনাফা করেছে। তার প্রমাণ হচ্ছে অনেক পরিচালক আছে যারা 2 কোটি টাকার উপরে ব্যক্তিগত ট্যাক্স দিয়েছে। এখন একজন লোক যখন ব্যক্তিগত ট্যাক্স 2 কোটি টাকার উপরে দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন তার ডিভিডেন্ড। এবং আবার এখানে একটা ব্যাপার আছে, পরিচালকরা শুধু পরিচালক নয়, তারা এই কোম্পানি যখন শুরু হয় শুরুর দিকে সবাই ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কিন্তু একটা পদবি আছে, তারা সেখানে ডিস্ট্রিবিউটর অবস্থান থেকে ভালো মুনাফা করেছে। তার মানে পরিচালকের এখানে 4-5 রকমের ইনকাম আছে, 4 থেকে 5 রকমের ইনকাম আছে। আপনাদের আমদানি করা পণ্যগুলোকে একটু সংক্ষেপে দেখাতে চান? আমাদের আমদানি করা পণ্য আমি একটা কথা বলি, আমাদের টোটাল যা সেলস ভলিউম হয়ে থাকে তার খুব বেশি হলে 10 থেকে 20% ছিল আপনার আমদানি করা পণ্য। আর আমরা স্থানীয়ভাবে কিন্তু অনেক বেশি পণ্য বিতরণ করেছি, যেমন নাইজেলা প্লাস, নাইজেলা তেল এক্সট্রাক্ট, সেগুলো কিন্তু বেশি বিতরণ হয়েছে। আপনি যদি আমাদের সেলস ভলিউম দেখেন, যেমন আমি একদিনের কথা বলি, পুরো এক সপ্তাহে দেখা গেছে যে আমরা যদি 32,000 লোকের কাছে যদি পণ্য বিতরণ করে থাকি, অন্তত 25 থেকে 26,000 ছিল লোকাল পণ্য। লোকাল পণ্যের মধ্যে দেখা গেছে 10 থেকে 12,000 ছিল ট্রি প্ল্যান্টেশনের প্রোডাক্ট, 10 থেকে 12,000 ছিল, 10,000 ছিল হয়তো কোঅপারেটিভের হয়তো প্রমোশনাল সেল। ডেস্টিনি 2,000 এর হয়তো ছিল কি আপনার মনে করেন 6 ভাগের 1 ভাগ টোটাল সেলের পণ্য বিতরণ হয়েছে। তার মানে বিভিন্ন সেক্টর থেকে বিক্রি হয়েছে। আমি একটা কথা বলি, কোন একটা ব্যাংক যখন একদিনে অনেক আমানত নিচ্ছে, পাশাপাশি যখন বিদ্যুৎ বিল আর ওয়াসা বিল দিচ্ছে, তাহলে সে সারাদিনে কিন্তু অনেক টাকা নিচ্ছে। এখন মনে রাখতে হবে বিদ্যুৎ বিল, ওয়াসা বিল কিন্তু তার আমানতের মধ্যে পড়ে না। আমরা এরকম ট্রি প্ল্যান্টেশনের হয়ে টাকা দিয়েছি, আমরা এরকম কোঅপারেটিভ হয়ে টাকা নিচ্ছি। তবে এইবার এক্সপিরিয়েন্সে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, যেটা আমার বোর্ডকে আমি প্রস্তাব দেবো। আগামীতে ট্রি প্ল্যান্টেশনকে এমএলএম এর বিজনেসে প্রমোট করার কোনো দরকার নেই। তাদের প্রোডাক্ট তারা বিক্রি করুক, ওই কোঅপারেটিভ শেয়ার তারা বিক্রি করুক, বাবা আবার এমএলএম কোম্পানি আমাদের প্রোডাক্ট বিক্রি করুক, কোনো সমস্যা। এখন কি ট্রি প্ল্যান্টেশনকে কোনো প্যাকেজ গ্রাহকদের দিচ্ছেন, ডিস্ট্রিবিউটরদের দিচ্ছেন? এটা এখন সাময়িক কালের জন্যই আছে, বন্ধ আছে। আবার যখন এই সমস্যাটার সমাধান হবে তখন আমরা সিনিয়র লিডারদের সাথে আলাপ করে সেটা দিয়ে ভাববো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি ডেস্টিনি 2000 লিমিটেড ট্রি প্ল্যান্টেশনের প্রোডাক্ট প্রমোট করলে এটা যদি তার অপরাধের মধ্যে দাঁড়ায়, আইনগত যদি অশুদ্ধ হয়, তাহলে ট্রি প্ল্যান্টেশন তার প্রোডাক্ট সে প্রমোট করবে, ডেস্টিনি 2000 তার প্রোডাক্ট সে প্রমোট করবে, কোঅপারেটিভ তার। শুধু পার্থক্য কি হবে জানেন? তাদের দুজনের কিন্তু মার্কেটিং এবং সেলস ডিভিশনটাকে বাড়াতে হবে, যেটা নাই। কারণ যেহেতু তাদের বিপণনটা ডেস্টিনি 2000 করে দিচ্ছে, ওই দুটি কোম্পানি দুটো ডিপার্টমেন্টে রাখেনি, সেলস এন্ড মার্কেটিং রাখেনি। তারা জানে যে আমরা তো এখানে ওনাকে রেখেছি, ওনাকে প্রফিট দিচ্ছি। এখন এটা যদি জটিলতার মূল কারণ হয়ে থাকে, আমি বলবো যে 3টে অ্যাকাউন্টে আলাদা থাকুক, তাহলে একদিন আরো বেশি খুশি থাকবে আমি মনে করি। আমার ধারণা আমরা আসলে বোধহয়
জিনিসটাকে একটু জটিল করে ফেলেছি, তাই তারা সন্দেহ করছে যে আমরা ইচ্ছা করে এটা করছি। এটা ইচ্ছা করে করা হয়নি, এটা কাজটাকে শর্টকাট করতে যায় জটিল হয়ে গেছে। এই শর্টকাটটা কিভাবে আমরা মনে করেছি, যেহেতু ডেস্টিনি গ্লোবাল লিমিটেড বিপণনকারী সংস্থা, আবার উনি কেন বিপণনের কাজ করবেন, ইদুরা কেন বিপণনের কাজ করবেন, ঠিক আছে সবার বিপণন আমি করে দিই। মোহাম্মদ রফিকুল আমিন, আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন MLM জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী দিনগুলোতে পরবর্তী যে বিষয়গুলো এবং আপনাদের মধ্যে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করব। শুভকামনা শেষ করছি আজকের MLM জিজ্ঞাসা।